এরপরে আমরা ডিসকাস করব রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন সম্পর্কে। দেখো, রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন কিন্তু ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছো। তো এইখানে যেহেতু কমপ্লিকেটেড সার্কিটগুলোকে সলভ করতে হবে, তাই জন্য আমি একটু সিরিজ কম্বিনেশনটা একটু জাস্ট রিভাইজ করিয়ে দিচ্ছি। দেখো, সিরিজ কম্বিনেশন কাকে বলবো? যখন একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে একটা রোধের প্রথম প্রান্ত যুক্ত করব, তখন সেই কম্বিনেশনটাকে সিরিজ কম্বিনেশন বলা হয়। দেখো, এখানে R1-এর যে ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক প্রান্ত সেটা হচ্ছে এ, আর R1-এর যেটা অন্তিম প্রান্ত সেটা হচ্ছে বি। আবার R2 এর প্রাথমিক প্রান্ত হচ্ছে বি, আর R2 এর অন্তিম প্রান্ত হচ্ছে সি। আর সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়ের সংজ্ঞাতে বলে দেওয়া আছে যে একটা রোধের শেষ প্রান্ত, অর্থাৎ প্রথম রোধের মানে R1 রোধের শেষ প্রান্ত হচ্ছে বি, এর সঙ্গে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, অর্থাৎ এইখানে কিন্তু দ্বিতীয় রোধ অর্থাৎ R2 এর প্রথম প্রান্ত হচ্ছে বি। তো একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে অপর রোধের প্রথম প্রান্ত যখন যোগ করব, তখন সেই সমবায় বা সেই কম্বিনেশন হবে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করে দেখো যে R1 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট I যাবে, সেম কারেন্ট R2 রোধের মধ্য দিয়েও যেতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে সিরিজ কম্বিনেশনে কি হয়, সিরিজ কম্বিনেশনে কারেন্ট I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এটা বোঝার উপায় কি রয়েছে? তুমি লক্ষ্য করে দেখো, যে হারে চার্জ আমি এতে ঢোকাবো, সেম হারে চার্জ কিন্তু সি এর মধ্য দিয়েও বেরোবে, তাই না? আজকে তুমি যদি জলের পাইপ যদি কনসিডার করো, ধরো একটা জলের পাইপ যদি আমি নিই, ধরো একটা জলের পাইপ নিচ্ছি, এই পাইপটা মোটা, আবার এইখানে একটা সরু পাইপ আঁকলাম, দিয়ে আবার এখানে একটা মোটা পাইপ ড্র করলাম। এখন এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, ছেড়ে দাও এ, এটা হচ্ছে বি প্রান্ত। তো এ আর বি প্রান্ততে যদি চাপের পার্থক্য হয়, তাহলে এ দিয়ে জল ঢুকবে আর বি দিয়ে জল বেরিয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে, সব থেকে সরু প্রান্ত হচ্ছে যে এই জায়গাটা, তার মানে এই জায়গাতে জল যাওয়ার জন্য বাধা বেশি পাবে, মানে জলটা বেশি বাধা বল অনুভব করবে এই সরু প্রান্তের মধ্য দিয়ে যাওয়ার সময়। আবার জল যাওয়ার সময় সব থেকে কম বাধা পাবে সব থেকে মোটা জায়গাতে। তার মানে এরিয়া অফ ক্রস সেকশন যখন বেশি হয়, তখন রোধের মানটা কম হয়, অর্থাৎ জল যখন এই মোটা প্রান্ত দিয়ে যাবে, তখন বাধা বল কম অনুভব করবে। এই সরু প্রান্ত দিয়ে যখন যাবে, তখন বাধা বল বেশি অনুভব করবে। এখন ঘটনা হচ্ছে, এইখানে যে হারে জল ঢুকছে, বিতে সেম হারে জল বেরোবে। কেন এরকমটা হয়? ধরো তুমি 1 সেকেন্ডে এখানে 10 পরিমাণ জল ঢোকাচ্ছ, যদি 1 সেকেন্ডে এখানে 5 পরিমাণ জল বেরোয়, তার মানে নিশ্চয়ই 5 পরিমাণ জল এখানে জমতে থাকছে। এখন পাইপের মধ্যে যদি প্রত্যেক সেকেন্ডে 5 পরিমাণ জল যদি জমতে থাকে, তাহলে একটা সময় কি হবে, জল জমতে জমতে পাইপ ফেটে যাবে। এখন এটা তো পসিবল নয়। তার মানে এখান থেকে বোঝা গেল যে হারে জল ঢুকছে, সেম হারে জল বেরোবে। অর্থাৎ বাধা বল ভেতরে যাই থাক না কেন, এখানে বাধা বল বেশি, এখানে বাধা বল কম, আর এখানে বাধা বল এর আর এর মাঝখানে। তার মানে এইটুকু বুঝতে পারলাম, বাধা বল যাই থাকুক না কেন, ঠিক সেরকম এইখানে বাধা বল যা প্রকাশ করছে কারেন্ট ইলেকট্রিসিটিতে বা রোধের ক্ষেত্রে, রোধ সেই ভূমিকা পালন করছে। অর্থাৎ R1 R2 এর মধ্যে যেই বেশি হোক না কেন, এইখানে যেই পরিমাণ কারেন্ট যাবে, এইখানে সেম পরিমাণ কারেন্ট যাবে। ঠিক আছে, এবারে আমি যদি এটা মুছে দিই, তাহলে আমি এটুকু বুঝলাম যে কারেন্টের মান কিন্তু কনস্ট্যান্ট হবে। তাহলে সিরিজ কম্বিনেশনের প্রথম শর্ত হচ্ছে কারেন্ট I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে। এখন ওহম কি বলছে? ওহম বলছে যে কোনো একটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তখনই হবে, দাঁড়াও আমি বি প্রান্তটাকে একটু ঘিসিয়ে লিখি এদিকে। এখন ওহমের সূত্র অনুসারে কোনো একটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তখনই হবে যখন তাদের মধ্যে দুই প্রান্তে একটা বিভব পার্থক্য থাকবে। তো R1 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এর মানেটা হচ্ছে নিশ্চয়ই R1 এর মধ্যে একটা বিভব পার্থক্য রয়েছে। আর এইটা আমি ধরে নিচ্ছি এই বিভব পার্থক্যটা হচ্ছে V1। R2 এর মধ্য দিয়ে যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই R2 এর দু প্রান্তে বিভব পার্থক্য রয়েছে। আর R2 এর দুই প্রান্তে যে বিভব পার্থক্য, সেটা আমি ধরে নিচ্ছি V2।
এখন V1 ইজ ইকুয়াল টু কত হবে? এখন V1 ইজ ইকুয়াল টু লিখতে পারি V1 ইজ ইকুয়াল টু I ইন্টু R1, এটাও তো ওহমের সূত্র। V2 ইজ ইকুয়াল টু I ইন্টু R2। এখন ঘটনা হচ্ছে আমি এই দুটো রোধের কিন্তু তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কথাটার মানে কি? দুটো রোধ একসঙ্গে কাজ করার জন্য সার্কিটের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, দুটো রোধ একসঙ্গে থাকার জন্য সার্কিটের মধ্যে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছে, দুটো রোধের জায়গায় আমি একটা রোধ যদি ইউজ করি, সার্কিটের মধ্যে সেম পরিমাণ কারেন্ট যেতে হবে। অর্থাৎ দুটো রোধের জায়গায় যদি আমি একটা রোধ ইউজ করি, তাহলে সার্কিটে কারেন্টের মানের কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। অর্থাৎ দুটো রোধের জায়গায় আমি একটা রোধ ইউজ করব। তাহলে এইটা হয়ে গেল এখন এ প্রান্ত, এটা হয়ে গেল এখন বি প্রান্ত, রোধটা হয়ে গেল এখন আর এ আর বি প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হয়ে গেল আমার ভি। এখন তুমি এটুকু বুঝতে পারছো যে তুল্য রোধ মানে হচ্ছে এই দুটো রোধ একসঙ্গে কাজ করার জন্য সার্কিটে যে কারেন্ট ফ্লো করছিল, একটা রোধ একা থাকার জন্য সার্কিটের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে আই। এখন দুটো রোধের মধ্যে টোটাল যে বিভব পার্থক্য হয়েছিল, টোটাল যে পোটেনশিয়াল ডিফারেন্স হয়েছিল, একটা রোধের মধ্য দিয়ে একসঙ্গে কিন্তু সেম পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে এই দুটো ছবি থেকে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 হতে হবে। ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 হতে হবে। বা তুমি এটা তো বুঝতে পারছো, কিন্তু আমি এটাকে বীজগণিত দিয়েও করতে পারি। প্রথম কথা, বিভব হচ্ছে স্কেলার রাশি, তোমরা জানো। এখন ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু, আমি এক সেকেন্ড, এটা যদি বি হয় তাহলে এখানে সি, অন্তিম প্রান্ত যদি সি হয় তাহলে এই প্রান্তটাকেও সি হতে হবে। তাহলে ভি এ মাইনাস ভিবি ইজ ভি সি, অ্যাকচুয়ালি অন্তিম প্রান্ত তো সি, ভি এ মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি এ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি। ঘটনা হচ্ছে ভিবি কেটে যাচ্ছে, তাহলে এখানেও ভিএ মাইনাস ভিসি পড়ে থাকছে, এখানেও ভিএ মাইনাস ভিসি পড়ে থাকছে। আচ্ছা, V1 ইজ ইকুয়াল টু IR1 লিখেছি, V2 ইজ ইকুয়াল টু IR2 লিখেছি, তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু IR লেখা যেতে পারে, ভি ইজ ইকুয়াল টু I ইন্টু আর লেখা যেতে পারে। এখন ভি এ মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু ভি হচ্ছে, ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু V1 হচ্ছে, আর ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু V2 হচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 লেখা যেতে পারে, ঠিক আছে। এখন ভি মানে I ইন্টু আর হচ্ছে, V1 ইজ ইকুয়াল টু I ইন্টু R1 হচ্ছে, V2 ইজ ইকুয়াল টু I ইন্টু R2 হচ্ছে। তাহলে এখান থেকে লেখা যেতে পারে R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এখন আমি দুটো রোধ ইউজ করেছি, যার জন্য রোধ R ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 হলো। যদি আমি n সংখ্যক রোধ যদি যোগ করতাম, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ডট 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 আরও Rn হতো। এখন স্পেশাল কেস যদি R1 ইজ ইকুয়াল টু R2 হয়, তুমি এখানে করতেই পারো আলাদাভাবে। যদি R1 ইজ ইকুয়াল টু যদি R2 হয়, তাহলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 2R হবে। যদি এরকম যদি n সংখ্যক, এটা একটা হলো, যদি এরকম n সংখ্যক রোধ যদি থাকতো, এরকম যদি n সংখ্যক রোধ যদি থাকতো, তাহলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত হতো? n ইন্টু আর হতো। দেখো, এই সমস্ত আলোচনা কিন্তু ক্লাস 10-এ হয়েছিল, ঠিক আছে। এই আলোচনাগুলো তোমরা ক্লাস 10-এ করে এসেছো, মানে আলোচনাগুলো তোমরা অলরেডি জানো। এবারে যেটা আমি পড়াবো সেটা আগে নোট ডাউন করে দিয়ে বলছি। দেখো, অনেক সময় তোমাকে সিরিজ কম্বিনেশনে থাকা দুটো রেজিস্ট্যান্সের মধ্যে যে কোনো একটা রোধে কত ভোল্টেজ ড্রপ হয়েছে এটা তোমাদেরকে জিজ্ঞাসা করে। তো কত হবে, আমি যদি বলি V2-র মান কত হবে, তোমাকে বলে দিয়েছে যে R1 R2 রোধকে ভি বিভব প্রভেদ সম্পন্ন কোনো একটা বা ভি তড়িৎচালক বল সম্পন্ন কোনো একটা ব্যাটারি দিয়ে যুক্ত করা হয়েছে। এখন তড়িৎচালক বল মানে কি তোমাকে জানার দরকার নেই, আমি পড়াবো পরে। এখন আপাতত এটুকু জেনে রাখো যে ব্যাটারি
তড়িৎচালক বল তৈরি করে, আর তড়িৎচালক বল মানে বিভব পার্থক্য। এখন শুধু এইটুকু জেনে রাখো, তোমাকে ভি বলে দেওয়া আছে, R1 বলে দেওয়া আছে, R2 বলে দেওয়া আছে, তোমাকে ভি2 মান VR1 R2 আকারে বের করতে হবে। দেখো আবার বলছি, এটা বের করা কোনো ব্যাপার নয়, নিজেরাই করতে পারবে, কিন্তু যদি এইটা ফর্মুলার আকারে মুখস্থ থাকে তাহলে কমপ্লিকেটেড অঙ্কতে তুমি ইজিলি মুখে মুখে ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারবে। ঠিক আছে, আগে আমি নর্মাল মেথডে করছি। নর্মাল মেথডে কি হচ্ছে, আমাকে আগে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আমরা জানি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু, আমরা জানি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। সোজা কথা, V2 চাইছি। তো V2 মানে কি, V2 মানে হচ্ছে I ইন্টু R2। এখন আমার I চাই, আমাকে যদি V2 বের করতে হবে, তাহলে যদি V2 বের করতে হয় তাহলে আমার I চাই। I মানে V/R। আরটা কি, আর হচ্ছে এই দুটো রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই জন্য আমাকে আরটা বের করতে হবে। আবার বলছি, I যদি বের করতে হয় আমাকে I মানে V/R, আর মানে এই দুটো রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাই জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার বের করা প্রয়োজন, আমার দরকার, তাই জন্য আমি আর এর মানটা আগে থেকে লিখে নিয়েছি। এখন V2 ইজ ইকুয়াল টু, I এর জায়গায় কি লিখবো, V/R1 প্লাস R2, আর R2 জায়গায় R2টা আমি এখানে লিখলাম। ঠিক আছে, তো আলটিমেট V2 ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে, V2 ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V। সিমিলারলি V1 ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V। এবার এই ক্যালকুলেশনটাকেই আমি অন্যভাবে করব। কিভাবে করব, আমি জানি সিরিজ কম্বিনেশনে I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আমি জানি সিরিজ কম্বিনেশনে I ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। I মানে কি, V/R, তাহলে V/R ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে V প্রপোর্শনাল টু R হচ্ছে, তাহলে V1/V2 ইজ ইকুয়াল টু R1/R2 হচ্ছে, তাহলে V1/V1 প্লাস V2 ইজ ইকুয়াল টু R1/R1 প্লাস R2 হচ্ছে। এখন V1/V2 মানেই তো V, তাহলে V1 ইজ ইকুয়াল টু V1/V ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V। সিমিলারলি যদি V2 করতাম তাহলে V2 ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V হতো। তো তোমার মনে হতেই পারে যে এটা কেন বেকার রেশিও প্রপোর্শনের নিয়ম লাগাবো, আমি তো সিম্পল এই নিয়মে করতে পারছি, তাহলে এটা কেন প্রয়োজন। যখন কমপ্লিকেটেড সার্কিট আসবে বা যখন লেকচার আরও এগোবে, এরপরের লেকচারে যখন আমি কমপ্লিকেটেড সার্কিট সলভ করা শেখাবো, তখন রেশিও প্রপোর্শন দিয়ে আমি ইজিলি কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে পারবো। এখন দুটো অ্যাপ্রোচ লিখে রাখো, পরে দেখবে কোনটা যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি মনে হচ্ছে সহজে করতে পারছো তুমি সেটাই লাগাবে। ঠিক আছে, তো আমাকে হচ্ছে এই ফর্মুলা দুটো মুখস্থ রাখতে হবে। ফর্মুলা দুটো ডেরাইভ করার সহজ নিয়ম হচ্ছে এটা, যদি মুখস্থ নাও থাকে তুমি ইজিলি ডেরাইভ করতে পারবে, কিন্তু কনসেপ্টে ফোকাস করো। ঠিক আছে, তাহলে আমার এই সূত্র দুটো কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে V2 আর V1। ঠিক আছে, নোট ডাউন করো। ধরো কোনো অঙ্ক করতে গিয়ে একটা স্পেশাল জায়গাতে তুমি দেখতে পাচ্ছ R1 এর জায়গায় R1 দেওয়া নেই, R1 এর জায়গায় 2 ওহম দেওয়া আছে, R2 এর জায়গায় R2 না দিয়ে R2 ইজ ইকুয়াল টু 3 ওহম দেওয়া আছে, আর V এর জায়গায় ধরো সাপোজ 10 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। তোমাকে বলেছে V2 ইজ ইকুয়াল টু কত। দেখো এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 10-এ আসে, 12 পয়েন্ট অফ ভিউ থেকে এই অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওই যে বললাম জটিল সার্কিটে থাকে এরকম বের করতে পড়ে অনেক সময়। তো তুমি কি আবার কারেন্ট মানে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবে, দিয়ে পরে V বের করবে, মানে I বের করবে, তারপরে V2 ইজ ইকুয়াল টু I ইন্টু R2 করবে, এরকমটা করবে না, এরকম করার প্রয়োজন নেই। একদম ডাইরেক্ট লিখবে V1 ইজ ইকুয়াল টু R2 মানে 2 বাই R1 প্লাস R2 মানে 5 ইন্টু টোটাল ভোল্টেজ V মানে 10, তাহলে 5 দুগুণে 10, 2 2 4 ভোল্ট অ্যান্সার। সিমিলারলি V2 ইজ ইকুয়াল টু 10 থেকে 4 বাদ দিলে 6 হয়, 6 ভোল্ট অ্যান্সার। বুঝতে পারছো, তাহলে এই সূত্র যদি মুখস্থ থাকে মুখে মুখে কাজ করতে পারবে। ঠিক আছে, আবার দেখো V2 ইজ ইকুয়াল টু 3/2 প্লাস 3 মানে 5, 3/5 ইন্টু 10, বাস 5 10 2, তাহলে 3 2 6 অ্যান্সার, মুখোমুখি অ্যান্সার। তো সূত্রটা কিন্তু বারবার ধরে বলছি, এইটা 10-এর জন্য ইম্পর্টেন্ট, 12-এর জন্য নয়, কিন্তু এরকম করে মুখে মুখে সূত্রগুলো যদি আসে
যদি মুখে মুখে ক্যালকুলেশন যদি করতে পারো তাহলে কিন্তু পরে ভালো রকম উপকার হবে। ঠিক আছে, চলো। এতক্ষণ পর্যন্ত রোধের সিরিজ কম্বিনেশন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, যেখানে প্রত্যেকটা রোধের মানে একটা রোধের শেষ প্রান্তের সঙ্গে অন্য একটা রোধের প্রথম প্রান্তকে কানেক্ট করা হবে। এবারে আমরা প্যারালাল কম্বিনেশন নিয়ে ডিসকাস করব। এখানে কিন্তু প্রত্যেকটা রোধের প্রাথমিক বিন্দু কিন্তু সেম বিন্দু হবে, প্রত্যেকটা রোধের অন্তিম বিন্দু কিন্তু সেম বিন্দু হবে। অর্থাৎ তুমি যদি রোধগুলোকে এমনভাবে কানেক্ট করো যাতে করে প্রত্যেকটা রোধের প্রাথমিক বিন্দু একটা সেম বিন্দু হয় আর প্রত্যেকটা রোধের অন্তিম বিন্দু যাতে করে একটা সেম বিন্দু হয়, তখন সেই কম্বিনেশন কিন্তু প্যারালাল কম্বিনেশন হিসাবে ট্রিট হবে। এখন প্যারালাল নাম শুনে বুঝতে পারছো, সমান্তরাল নাম শুনে বুঝতে পারছো যে দুটো রোধ যদি সমান্তরালে থাকে তাহলে সমান্তরাল সমবায়। কিন্তু এত ইজি কিন্তু পরীক্ষাতে আসে না, তোমাকে কিন্তু ট্রিক দিয়ে বুঝতে হবে কোনটা সিরিজ কম্বিনেশন কোনটা প্যারালাল কম্বিনেশন। যেমনটা সিরিজ কম্বিনেশনে ট্রিক পড়েছিলাম তেমনটা আমরা প্যারালাল কম্বিনেশনেও ট্রিক পড়বো, চিন্তা করার দরকার নেই। আর হ্যাঁ, আমি এখানে দুটো রেজিস্ট্যান্স এঁকেছি বলে দুটো রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনে থাকবে এমন কোনো মানে নেই। তুমি এন নাম্বার অফ রেজিস্ট্যান্স নিতেই পারো, কিন্তু আমি আলোচনা করার সুবিধার্থে আমি দুটো রেজিস্ট্যান্স নিয়ে তুলনা করেছি। এন নাম্বার অফ রেজিস্ট্যান্সের জন্য তোমরা নিজেরাই করে নিতে পারবে। ঠিক আছে, এখন ধরে নেওয়া যাক যে এ বিন্দু আর বি বিন্দুতে একটা ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করা হলো, একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হলো। ধরা যাক ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ভি। তার মানে প্রথম রোধের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? প্রথম রোধের অ্যাক্রসেও ভোল্টেজ ডিফারেন্স ভি হবে আর দ্বিতীয় রোধের অ্যাক্রসেও কিন্তু ভোল্টেজ ডিফারেন্স ভি হবে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলাম প্রত্যেকটা রোধের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স সেম হবে। অর্থাৎ প্যারালাল কম্বিনেশনের সব থেকে প্রথম ট্রিক হচ্ছে যে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। অর্থাৎ প্যারালাল কম্বিনেশনে কি হয়? ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন আমি এই দুটো রোধের কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ বের করতে চাইছি। তাহলে এই দুটো রোধকে আমি এমন একটা রোধ দিয়ে সাবস্টিটিউট করব যাতে করে ওই দুটো রোধের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স আছে ওই সিঙ্গেল রোধের অ্যাক্রসে সেম ভোল্টেজ ডিফারেন্স আছে। এই দুটো রোধ একসঙ্গে যে পরিমাণ কারেন্ট ড্র করছে বা একসাথে যে পরিমাণ কারেন্ট খাচ্ছে, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স কিন্তু একসঙ্গে সেম পরিমাণ কারেন্ট কিন্তু খাবে। তো আমি এই দুটো রোধকে রিপ্লেস করছি একটা সিঙ্গেল রোধ দিয়ে। ধরে নেওয়া যাক সেই রোধের মান হচ্ছে আর। ধরে নেওয়া যাক এই রোধের মানটা হচ্ছে আর। সেম বিন্দু, এরও প্রাথমিক বিন্দু এ বিন্দু হবে আর এরও অন্তিম বিন্দু কিন্তু বি বিন্দু হবে। আর এর দুই প্রান্তেও ভোল্টেজ ডিফারেন্স কিন্তু ভি হবে। এখন ঘটনা হচ্ছে যে ভি বিভব প্রভেদ দেওয়ার জন্য R1 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, ভি বিভব প্রভেদ দেওয়ার জন্য R2 রোধের মধ্য দিয়ে কি সেম পরিমাণ কারেন্ট যাবে? তুমি যদি ওহমের সূত্র লাগাও তাহলে I ইজ ইকুয়াল টু হয় ভি বাই আর। যেহেতু রেজিস্ট্যান্সগুলো আলাদা তাহলে স্বাভাবিক কারেন্টগুলো আলাদা হবে। ধরে নেওয়া যাক ভি বিভব প্রভেদ অ্যাপ্লাই করার জন্য এর মধ্যে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে আর ভি বিভব প্রভেদ অ্যাপ্লাই করার জন্য এর মধ্যে I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর এর মধ্যে ভি বিভব প্রভেদ অ্যাপ্লাই করার জন্য ধরে নিচ্ছি এর মধ্যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন আমি বললাম যে তুল্য রোধ এমন হবে যাতে করে দুটো রেজিস্ট্যান্স একসঙ্গে যে কারেন্ট খাবে এ একা কিন্তু সেম পরিমাণ কারেন্ট খাবে। অর্থাৎ দুটো রেজিস্ট্যান্স একসঙ্গে সার্কিটে যে এফেক্ট ফেলছে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স কিন্তু একসঙ্গে সেম পরিমাণ এফেক্ট ফেলবে। এখন লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে I1 এর মান কত হবে, I2 এর মান কত হবে। তুমি দেখতে পাচ্ছ যে I1 এর মান তুমি সিম্পল ওহমের সূত্র লাগিয়ে লিখতেই পারো যে I1 ইজ ইকুয়াল টু ভি বাই R1 হবে, I2 ইজ ইকুয়াল টু ভি বাই R2 হবে আর I ইজ ইকুয়াল টু ভি বাই আর হবে। I ইজ ইকুয়াল টু ভি বাই আর হবে। এখন আমি আবার বলছি যে দুটো রেজিস্ট্যান্স একসঙ্গে যে কারেন্ট খাচ্ছে এ কিন্তু একাই সেম পরিমাণ কারেন্ট খাবে। তো এই কথা শুনে বুঝতেই পারছো যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 হবে। তুমি ব্যাপারটাকে এভাবেও দেখতে পারো যে মোট কারেন্ট I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 হবে। নদী দিয়ে ধরো নদী দিয়ে যে পরিমাণ জল যাচ্ছিল এখন নদীটা দুভাগে বিভক্ত হয়ে গেল।
অর্থাৎ মেন নদীতে যে পরিমাণ জল যাচ্ছিল ইজ ইকুয়াল টু উপনদীতে যে পরিমাণ জল যাচ্ছে, মানে দুটো উপনদীতে মিলে যে পরিমাণ জল যাচ্ছে মেন নদীতে সেম পরিমাণে জল যাচ্ছিল। ঠিক আছে, ঠিক সেরকম মেন স্ট্রিমে যে কারেন্ট যাচ্ছে এটা ইজ ইকুয়াল টু তোমার I1 প্লাস I2 হবে। দুটো যে স্ট্রিমে ডিভাইড হয়ে গেল কারেন্টটা, তার যোগফল I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু মেন স্ট্রিম কারেন্টের সঙ্গে সমান হবে। তাহলে তুমি এখানে লিখতেই পারো যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। এখন তুমি যদি এই মানগুলোকে সাবস্টিটিউট করো তাহলে কি হবে, V বাই R ইজ ইকুয়াল টু V বাই R1 প্লাস V বাই R2, তাহলে 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। এখন এটা হচ্ছে তোমার তুল্য রোধের এক্সপ্রেশন। ঠিক আছে, দেখো এটা তো ক্লাস 10-এ পড়ে এসেছিলে, নতুন করে বলার মতো কিছু নেই, কিন্তু যাই হোক আমি রিভাইজ করিয়ে দিচ্ছি। এখন আমি কি বললাম, দুটো রোধেই যে প্যারালাল কম্বিনেশনে থাকবে তার তো কোনো মানে নেই, n নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকতে পারে। যদি n নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকতো তাহলে কিন্তু 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস ডট 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 প্লাস 1 বাই RN হতো। এখন স্পেশাল কেস, যদি R1 ইজ ইকুয়াল টু R2 হতো, ইফ R1 দাঁড়াও ইফ R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু ডট 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 ইজ ইকুয়াল টু RN হতো, আর ধরে নাও প্রত্যেকের মান হচ্ছে R0, তাহলে প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু R0 বাই N হতো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যদি রোধগুলোকে তুমি প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করো তাহলে কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কিন্তু কমে যাচ্ছে। সিরিজ কম্বিনেশনে কি হচ্ছিল, সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছিল, কিন্তু প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। এবারে ফর টু রেজিস্ট্যান্স সিস্টেম যদি টু রেজিস্ট্যান্স সিস্টেম যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হবে। এটাও কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। টু রেজিস্ট্যান্স সিস্টেমের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রোধ দুটোর গুণফল ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল। এবারে আরেকটা জিনিস তোমাদের যেটা বুঝতে হবে, ক্লাস 10-এ ছিল যে ধরে নাও যে দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে কানেক্ট রয়েছে তার মধ্যে ধরে নাও R1 ছোট, ধরে নাও R1 ছোট R2 থেকে, আমাকে প্রুফ করে দেখাতে হবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R1 থেকে ছোট হবে। যখন খাতায় নোট করবে এরকম, মানে খাতায় যখন নোট করবে পয়েন্ট দিয়ে দেবে যে প্যারালাল কম্বিনেশনে বা সমান্তরাল সমবায়ে যে দুটো রোধ কানেক্ট করা আছে তার মধ্যে ছোট রোধটা যে আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু সেই ছোট রোধটার থেকেও কম হবে। ঠিক আছে, এটা কি করে প্রুফ করবে, তুমি এইখান থেকে দেখতে পাচ্ছ যে 1 বাই R ইজ ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে অবশ্যই 1 বাই R বড় হবে 1 বাই R1 এর থেকে। এখন যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে R1 গ্রেটার দেন R হচ্ছে, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও তাহলে R1 গ্রেটার দেন R হচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান সমবায়ে যে ছোট রোধটা আছে তার থেকেও কিন্তু কম হবে। ঠিক আছে, নোট করো। অঙ্ক করতে গিয়ে তোমাদেরকে অনেক সময় প্রয়োজন হয়, ধরো দুটো রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনে কানেক্ট করা আছে, রেজিস্ট্যান্সগুলোর মান দেওয়া আছে, এখন মেন কারেন্ট I দেওয়া আছে, রেজিস্ট্যান্সগুলোর মান দেওয়া আছে আর মেন কারেন্ট I দেওয়া আছে। তোমাকে বের করতে বলবে যে R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে আর R2 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এর মানটা কিন্তু I R1 R2 এর আকারে বের করতে হবে। তো পরীক্ষাতে করার সময় থাকে না, যদি মুখস্থ রাখো মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। এবারে কি করে করব অঙ্কটা, একটা নর্মাল ট্রিকে করব, একটা আমি আমার ট্রিকে করব। তো নর্মাল ট্রিকে কি করে করবে, দেখো আমাকে I1 বের করতে হবে।
যদি আমাকে I1 বের করতে হয় তাহলে I1 বের করা সিম্পল ট্রিক হচ্ছে I ইজ ইকুয়াল টু V বাই R1 হবে। I বলছি I1 ইজ ইকুয়াল টু V বাই R1 হবে। এখন V কি আমার জানা আছে? V কি কোয়েশ্চেনে দেওয়া আছে? স্বাভাবিক V কোয়েশ্চেনে দেওয়া নেই। তাহলে যদি V বের করতে হয় তাহলে V ইজ ইকুয়াল টু I ইন্টু R হবে। এখন V ইজ ইকুয়াল টু I ইন্টু R হবে, যেখানে আরটা হচ্ছে এই দুটো রোধের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর আমি জানি দুটো রেজিস্ট্যান্স যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? রোধ দুটির গুণফল ভাজিত রোধ দুটির যোগফল। তাহলে আর এর জায়গায় কি লিখব? আর এর জায়গায় লিখব রোধ দুটির গুণফল ডিভাইডেড বাই রোধ দুটির যোগফল। এখন I1 চাই, I1 ইজ ইকুয়াল টু হচ্ছে V ডিভাইডেড বাই R1। তো R1 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে পড়ে থাকছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু মেন কারেন্ট I। সিমিলারলি যদি তুমি I2 চাও তাহলে V বাই R2 করবে, তাহলে পড়ে থাকবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু মেন কারেন্ট I। তাহলে যে সূত্র দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে স্ট্রিমে কারেন্ট চাইছো I1 সেটা ইজ ইকুয়াল টু হবে অন্য স্ট্রিমে কত রোধ আছে R2 ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল ইন্টু মেন কারেন্ট। যে স্ট্রিমে কারেন্ট চাইছো I1 ইজ ইকুয়াল টু হবে অন্য স্ট্রিমে যে রেজিস্ট্যান্স আছে সেটা ভাজিত রোধ দুটোর যোগফল ইন্টু মেন কারেন্ট। সেকেন্ড স্ট্রিমে যদি তোমার কারেন্ট চাই তাহলে সূত্র হচ্ছে অন্য স্ট্রিমে যে রোধ আছে অর্থাৎ R1 ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল ইন্টু মেন কারেন্ট। এই যে আমি যেরকম করে বলছি তেমনটা করে লিখবে, পরীক্ষাতে R1 R2 গুলিয়ে যাবে। তো এর এইভাবে লিখবে যে স্ট্রিমে কারেন্ট চাইছি সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে অন্য স্ট্রিমে যে রেজিস্ট্যান্স আছে ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল ইন্টু মেন কারেন্ট। এটা গেল নর্মাল ট্রিক। এবার আমি আমার ট্রিকে করে দেখাচ্ছি, দেখো। আমি জানি প্যারালাল কম্বিনেশনে কি হয়, V ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। প্যারালাল কম্বিনেশনে V ইজ ইকুয়াল টু IR ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে I এর সঙ্গে R এর হয়ে গেছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি I এর সঙ্গে R এর আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে I1 বাই I2 ইজ ইকুয়াল টু R2 বাই R1 হবে। এখন I1 ডিভাইডেড বাই I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, এখন I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু তো I। তাহলে নেক্সট লাইনে লিখবে I1 ইজ ইকুয়াল টু এত ইন্টু মেন কারেন্ট I1 ইজ ইকুয়াল টু এত ইন্টু মেন কারেন্ট I। এখন যদি তুমি I2 বের করতে চাইতে তাহলে এটাকে লিখতে হতো, এটাকে তুমি I2 ডিভাইডেড বাই I1 করতে ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 করতে। সেম প্রসেস I2 ডিভাইডেড বাই I1 প্লাস I2 করতে ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই, ভুল করলাম, এটা প্লাস কেন হবে, এটাকেই উল্টিয়ে লিখলাম, প্লাস তো হবে না, এখন R1 প্লাস R2 হতো। এখন I1 প্লাস I2 মানেই তো I, এটা মানেই তো I। এবারে তুমি আইটা এখানে গুণ করলে I2 ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু মেন কারেন্ট I হতো। যাই হোক, তো আলটিমেট ফর্মুলা তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেটা তুমি সুবিধা বুঝবে সেটা তুমি করবে। আমি এই রেশিও প্রপোর্শনটাকে বেস্ট মেথড মনে করি, কারণ এই রেশিও প্রপোর্শন ইউজ করে আমার বেশিরভাগ অঙ্কই কিন্তু শর্টে হয়ে যায়। তাই জন্য আমি পার্সোনালি রেশিও প্রপোর্শন দিয়ে করাটা প্রেফার করি। এখন তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে এই সূত্র আর এই সূত্র।
এখন লাভটা কোথায় হবে দেখো, ধরে নাও R1 এর মানটা বলে দিয়েছে 2 ওহম, R2 এর মানটা বলে দিয়েছে 3 ওহম, I এর মানটা বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার। তোমাকে বলেছে I1 এর মান কত হবে আর I2 এর মান কত হবে। যখন তুমি I1 বের করবে তখন সেকেন্ড স্ট্রিমে কত রেজিস্ট্যান্স রয়েছে 3, রোধ দুটোর যোগফল মানে কত হচ্ছে 5, ইন্টু মেন কারেন্ট কত হচ্ছে 10, তাহলে অ্যান্সার কত আসছে 6 অ্যাম্পিয়ার। দেখলে মুখোমুখি কেমন হয়ে গেল। সিমিলারলি যখন I2 বের করছো তখন তুমি একটা ট্রিক 10 - 6 করে 4 করতেই পারো, 10 - 6 = 4 করতেই পারো, অবশ্যই অ্যাম্পিয়ার হবে। আবার তুমি I2 করতে পারো অন্য স্ট্রিমে কত রেজিস্ট্যান্স আছে 2 বাই রোধ দুটোর যোগফল কত 5, রোধ দুটোর যোগফল হচ্ছে 5 ইন্টু মেন কারেন্ট কত 10, কাটাকাটি করলে কত আসবে 4 অ্যাম্পিয়ার। তাহলে তুমি এইভাবেও করতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে যদি মুখস্থ থাকতো তাহলে আমাকে এত বড় ক্যালকুলেশন করতে হতো না, শুধুমাত্র এই দুটো সূত্র লাগিয়ে ইজিলি মুখোমুখি আমি করতে পারতাম। এবারে দেখো আমরা সিরিজ কম্বিনেশনে পড়েছিলাম একটা রোধের শেষ প্রান্ত অর্থাৎ 1 নম্বর রোধের শেষ প্রান্ত হচ্ছে বি, আর অন্য রোধের প্রথম প্রান্ত অর্থাৎ 2 নম্বর রোধের প্রথম প্রান্ত হচ্ছে বি, অর্থাৎ একটা রোধের শেষ আর একটা রোধের প্রথম যদি কানেক্ট করা হয় তাহলে সেটা সিরিজ কম্বিনেশন হবে। অন্যদিকে প্যারালাল কম্বিনেশনে দুটো রোধেরই প্রথম প্রান্ত কিন্তু একটা সিঙ্গেল পয়েন্ট হবে, এখানে দুটো রোধেরই প্রথম প্রান্ত একটা সিঙ্গেল পয়েন্ট যেটা হচ্ছে এ, আর এই দুটো রোধের যে ফাইনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু হবে সেটা একটা নির্দিষ্ট বিন্দু হবে, সেটা হচ্ছে বি। তাহলে এইভাবে দেখে তুমি আইডেন্টিফাই করতে পারছো। আবার সিরিজ কম্বিনেশনে কি হচ্ছে, দুটো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করছে, অর্থাৎ সিরিজ কম্বিনেশনে কি হচ্ছে I কনস্ট্যান্ট হচ্ছে, আবার এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স V1 তৈরি হচ্ছে, এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স V2 তৈরি হচ্ছে, টোটাল ভোল্টেজ ড্রপ V V1 প্লাস V2 পাচ্ছি। অন্যদিকে যেহেতু এই দুটো রেজিস্ট্যান্সেরই প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত সেম পয়েন্ট, দুটো রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত একটা বিন্দু, দুটো রেজিস্ট্যান্সের অন্তিম প্রান্ত একটা বিন্দু, অর্থাৎ এ আর বি বিন্দুতে যদি আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ অ্যাপ্লাই করে দিই তাহলে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যেই একটা সেম ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেম হবে, অর্থাৎ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে V কনস্ট্যান্ট হবে। এখন স্বাভাবিক R1 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে I2 রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট যাবে না, আর মোট কারেন্ট I1 প্লাস I2 হবে, মোট কারেন্ট I1 প্লাস I2 হবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছ সিরিজ কম্বিনেশনে I কনস্ট্যান্ট, প্যারালাল কম্বিনেশনে V কনস্ট্যান্ট। সিরিজ কম্বিনেশনে ভোল্টেজ ডিভাইড হয়, অন্যদিকে প্যারালাল কম্বিনেশনে কারেন্ট ডিভাইড হয়। তাহলে এই দুটো ট্রিকের মধ্যে যে কোনো একটা ট্রিক যদি দেখতে পাও সার্কিটে, এর পরের লেকচারে আমি শুধু সার্কিট নিয়ে ডিসকাস করব, এই দুটো ট্রিকের মধ্যে যে কোনো একটা ট্রিক যদি দেখতে পাও যেখানে যেখানে V কনস্ট্যান্ট হচ্ছে বা যেখানে যেখানে কারেন্ট ডিভাইড হচ্ছে সেখানে চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে রেজিস্ট্যান্স দুটো কিন্তু প্যারালাল কম্বিনেশনে কানেক্ট রয়েছে। আবার যেখানে যেখানে তুমি দেখবে যে দুটো রোধের মধ্যে বা তিনটে রোধের মধ্য দিয়ে যদি কনস্ট্যান্ট কারেন্ট যায় তাহলে তুমি ধরে নেবে সেটা অবশ্যই সিরিজ কম্বিনেশনে রয়েছে, বা তুমি এরকম করেও ভাবতে পারো যে ভোল্টেজটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে অবশ্যই সেটা সিরিজ কম্বিনেশনের শর্ত, ঠিক আছে। আবার এটাও মনে করে দেখো, আমি যদি ডাইরেক্ট V1 এর মান যদি বের করতে চাই আর তোমাকে যদি টোটাল ভোল্টেজ ভিটা যদি বলে দেওয়া থাকে তাহলে V1 হয় R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V, অন্যদিকে V2 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল ভোল্টেজ V, অর্থাৎ যে রেজিস্ট্যান্সে তোমার ভোল্টেজ ড্রপ লাগবে সেম রেজিস্ট্যান্সটাই কিন্তু উপরে থাকবে। অন্যদিকে এইখানে আমরা বের করলাম I1 অন্য ব্রাঞ্চের যে রেজিস্ট্যান্স থাকবে তার সঙ্গে সম্পর্ক রয়েছে,
I1 ইজ ইকুয়াল টু R2 ইন্টু R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্ট I। অন্যদিকে I2 ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্ট I। তাহলে এই সূত্রতেও ডিফারেন্স রয়েছে, যে ব্রাঞ্চ মানে যে রেজিস্ট্যান্সে আমার ভোল্টেজ ড্রপ দরকার সেম রেজিস্ট্যান্সটা আমার এই উপরে থাকবে। অন্যদিকে যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট আমাকে বের করতে হবে তার অপোজিট রেজিস্ট্যান্স আমার উপরে থাকবে, এটাও খেয়াল করবে। আবার এটাও মনে রাখবে যে প্যারালাল কম্বিনেশনে সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যায়। আর যদি R1 ইজ ইকুয়াল টু R2 হয়, যদি আমার R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু ডট 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 ইজ ইকুয়াল টু RN হয়, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু এন R0 হবে। ধরে নাও প্রত্যেকটা রোধের মান R0 এর সঙ্গে সমান। অন্যদিকে এখানে যদি R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R3 ইজ ইকুয়াল টু ডট 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 যদি RN হয় আর প্রত্যেকের মান যদি R0 এর সঙ্গে সমান হয়, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু R0 বাই N হবে। তো এই সমস্ত ডিফারেন্সগুলো তুমি খেয়াল রাখবে। তো এই ছকটা যদি রেডি থাকে, এবারে দেখবে যে আমি নেক্সট লেকচারে যে কমপ্লিকেটেড সার্কিটগুলো নিয়ে ডিসকাস করব, সার্কিট থিওরি নিয়ে ডিসকাস করব, সেখানে দেখবে এই সূত্রগুলো যদি মাথায় থাকে তাহলে অঙ্কগুলো করতে কত সুবিধা হবে।